স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যা কবলিত হয়ে পড়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় মনিটরিং সেল চালু করেছে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে। পানিতে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ উপজেলার ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে মানুষ। বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর ৫ উপজেলার বিস্তীর্ণ জনপদের ৩ লাখ মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। পটুয়াখালীতে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত, এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও। এই গোমতী নদীতে এবারই বেশি প্লাবিত হয়েছে। ডুমুরিয়া প্রজেক্টের সুইচ গেটগুলো খুলে দেওয়ার কারণে আজকে পানি বেড়ে গেছে। 88-তে হয়েছিল, আবার 92-তে হয়েছিল। এর ফাঁকে আর এত পানি হয় নাই। বাঁধের গোড়া থেকে মাটি কেটে কোটি কোটি টাকার মালিক মাটি বিক্রি করছে, যার কারণে বাঁধগুলো ঝুঁকিতে রয়ে গেছে। ফেনীর মোহরী নদীর পানি ঢুকেছে নোয়াখালীতে। এতে নোয়াখালীর কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, কয়টি উপজেলায় পানি ঢুকেছে? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে জানাবেন। আনোয়ার, আসলে বিগত কয়েকদিনের ভারী বর্ষণে মোটামুটি কয়েকটি উপজেলার কথা বলতে গেলে আসলে নোয়াখালীর যে 9 উপজেলার মধ্যে ধরা যায় যে 8টি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে ভারী বর্ষণে যতটুকু পানি উঠেছিল, কিন্তু গতকাল আসলে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এত পরিমাণ ভারী বর্ষণ হয়েছে যে আসলে মানুষ তাদের ঘর থেকে শুধুমাত্র পরিহিত জামা পরেই কিন্তু বের হতে বাধ্য হয়েছে, কারণ তাদের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু আসলে বের হতে পারেনি। তারা এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে তারা আশ্রয় খোঁজার জন্য কিন্তু বের হয়েছেন। আমি এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি দিয়েই কিন্তু আসলে নোয়াখালীর যে লক্ষ্মীপুর, চাঁদপুর এবং কি বিভিন্ন অঞ্চলে কিন্তু চলাচল করে। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আশা করি দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি বিকল হয়ে কিন্তু বসে পড়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আনোয়ার, আপনাকে বলি যে নোয়াখালীতে বিগত দিনে যে ভারী বর্ষণ বা বন্যা হতো, সেখানে কিন্তু আমরা দেখতাম যে পানি হওয়ার সাথে সাথেই কিন্তু পানিগুলো নেমে যেত, কিন্তু এবারে বিশেষ করে ভারী বর্ষণের কারণে কিন্তু পানিগুলো নামছে না। আপনি জানেন যে ভারতের যে ডুম্বুরের যে বাঁধগুলো খুলে দিয়েছে, সেই বাঁধের কারণে কিন্তু মাতামুহুরি দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে। তার পাশাপাশি নোয়াখালীর পাশে যে মেঘনা নদী, সেখানেও কিন্তু বিপদসীমার অতিক্রম করে কিন্তু 4 থেকে 5 ফুট উপরে কিন্তু পানি রয়েছে। তো আমরা আসলে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে আমরা খবর নিয়েছি যে মানুষ আশ্রয় নিতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই। কারণ আগে আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকতো কিন্তু শুধুমাত্র উপকূলীয় অঞ্চলের জন্য, কিন্তু এখন তো নোয়াখালী প্রায় 8টি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানুষ তেমন একটা আশ্রয় নিতে পারছে না, যে যার আত্মীয় স্বজনের বাসায় কিন্তু আশ্রয় নিচ্ছেন। তার পাশাপাশি যদি খাদ্যের কথা বলি, আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কিন্তু কোনো খাদ্য সরবরাহ করা হয়নি। শুধুমাত্র নোয়াখালীর বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তার মধ্যে কিন্তু নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এবং কি শিক্ষা সংসদ, আমরা গোলাপ, এই কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনই কিন্তু শুকনো খাবার সরবরাহ করছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু নোয়াখালীর যে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, ওনার সাথে আমরা কথা বলেছি আসলে সরকারিভাবে কোনো ত্রাণ এসেছে কিনা বা দেওয়া হচ্ছে কিনা। তিনি বললেন যে আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি, তবে তিনি নিজ উদ্যোগেই আসলে পার্সোনালি তিনি বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো খাবার বিতরণ করছেন। আসলে আপনার মাধ্যমে আমি একটি খবর দিতে চাচ্ছি, সেটি হচ্ছে নোয়াখালীতে মানুষ কি মোটামুটি আশ্রয় নিতে পারলেও কিন্তু এখন দেখা দিয়েছে খাবার সংকট। কারণ যেহেতু এখন একদিকে খাবার সংকট, অন্যদিকে বিশুদ্ধ পানির কারণেই কিন্তু আমরা গতকালকেও খবর নিয়েছি অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বিশুদ্ধ পানি না থাকার কারণেই কিন্তু ডায়রিয়াও আক্রান্ত হচ্ছেন। তো এই মুমূর্ষু অবস্থা, আসলে তারা যে চিকিৎসা নেবেন সেই অবস্থাটিও নেই। তো আসলে সর্বশেষে বলা যায় যে গত কয়েকদিনে ভারী বর্ষণের কারণে যতটুকু পানি উঠেছিল মানুষ মোটামুটি চলার মতো ছিল, কিন্তু গতকাল বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত যে পরিমাণ ভারী বর্ষণ হয়েছে, মানুষের বসত ঘরের মধ্যে কিন্তু বুক সমান পানি উঠে গেছে। তারপর সন্ধ্যার পরে বৃষ্টি
অনেকটা থেমে গেলেও কিন্তু মানুষ এক প্রকার আশা বুক বেঁধেছিল যে হয়তো বা পানিটা কিছু কমবে, কিন্তু পুরো রাত্র পানি কমেনি। কিন্তু সকাল থেকে আবারও ভারী বর্ষণেই কিন্তু সকালে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি 1.5 থেকে 2 ফুটের উপর পানি উঠে গেছে। বলা যায় যে মানুষের যে বাসস্থানে কিন্তু প্রায় বুক সমানের উপর পানি উঠে গিয়েছে। তার পাশাপাশি এখানে অসহায় যারা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন যদি কোনো সংস্থা যদি এখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, শুকনো খাবার, বিশুদ্ধকরণ পানির যে ট্যাবলেট সেটি যদি সরবরাহ করা হয় হয়তোবা তারা কিছুটা বাঁচতে পারবে। তো আনোয়ার, সর্বশেষে বলা যায় যে নোয়াখালী 9 উপজেলার মধ্যে 8 উপজেলা পানির নিচে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি জরুরি অবস্থা আসলে তেমন কোনো সাহায্য পাচ্ছে না, কোনো প্রকার মানবেতর জীবনযাপন করছে। আর এবারে কিন্তু পানি একদমই নামছে না। অন্যান্যবার আমরা দেখেছি যে পানি নেমে যেতে, কিন্তু এবারে পানি নামছে না। যেমন বৃষ্টি ভারী বর্ষণের সাথে পানি উঠছে, তেমনই কিন্তু যে পানিগুলো উঠছে সেগুলো কিন্তু নড়াচড়ার কোনো আমরা কিছুই দেখছি না। তো সর্বশেষে বলা যায় নোয়াখালীর 8টি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে। তার পাশাপাশি দেখা দিয়েছে খাবার সংকট। তাই বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের পাশে যদি দাঁড়ানো যায় সেক্ষেত্রে হয়তো বা অনেকটাই ওনারা উপকৃত হবে। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আনোয়ার, ধন্যবাদ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিফাত মির্জা। আর সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার সবশেষ তথ্য জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রিফাদান নাবিল। নাবিল, পাহাড়ি ঢল সেই সঙ্গে যে পরিস্থিতি বন্যার, সেই এখন সর্বশেষ কী অবস্থা আমাদেরকে জানাবেন। আনোয়ার, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নারায়ণপুর 3 রাস্তার মোড়ে। এখানের একটি রাস্তা গিয়েছে উপজেলা পরিষদে, আর একটা গিয়েছে আখাউড়া চেকপোস্টে। গত পরশু রাতকেই আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। তারপর গতকাল সকাল 10টার দিকে প্রচণ্ড বেগে ভারতীয় এলাকার পানিগুলো পার্শ্ববর্তী চেকপোস্টের পার্শ্ববর্তী খাল দিয়ে প্রচুর পানি আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সকাল 10টার দিকে আপনার ভারতীয় পানিগুলো এসে চেকপোস্ট এবং আশেপাশের এলাকাগুলো আপনার প্লাবিত করে, ফলে ইমিগ্রেশন এবং চেকপোস্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। চেকপোস্ট এবং ইমিগ্রেশনের অফিস আদালতের ভিতর পানি ঢুকে যায়, এমনকি ইলেকট্রিক সকেটের ভিতরে পানি ঢুকে যায় বলে আমরা শুনতে পেরেছি। ফলে এদের সকল এইসব অফিসগুলোর সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আমি এখন যে এলাকাটায় আছি দেখতে পাচ্ছি যে পানির প্রবাহ বাড়তে আছে, পানি প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে। এবং আমি যতক্ষণ ছিলাম ঘণ্টাখানেকের মধ্যে আমি দেখলাম যে পানির স্তর বাড়তে আছে। মহাসড়ক, এটা মূল মহাসড়ক, এখানে এখনও মহাসড়কে পানি ওঠেনি, তবে আশেপাশে কিছু নিচু এলাকায় অলরেডি পানি উঠে গেছে। এদিকে গতকালকে বন্যা থেকে বাঁচতে গিয়ে সুবর্ণ আক্তার নামে 19 বছর বয়সী একজন প্রসূতি মা, উনি মৃত্যুবরণ করেছেন। বন্যার পানিতে গ্রামের পর গ্রাম, প্রায় অর্ধশত গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং কয়েক হাজার মানুষ এখন বন্যা দুর্গত অবস্থায় আছে। তারা জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছে। এদিকে বন্যার কারণে প্রায় 4,000, কমপক্ষে 4,000 হেক্টর ফসলি জমি, ধান ক্ষেত ইত্যাদি আপনার বিনষ্ট হয়ে গেছে, এখন পানির নিচে আছে। যদি বন্যা দীর্ঘমেয়াদী হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে, সেনাবাহিনীও এগিয়ে এসেছে। তারা এই কিছুক্ষণ আগে আমি দেখতে পেয়েছি সেনাবাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষার্থীরা খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে যাচ্ছে। তবে যেভাবে পানি বাড়ছে এতে মনে হচ্ছে দুর্ভোগ কেবল শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে শেষ হবে এটা নিয়ে সবাই শঙ্কিত। আমার কাছে এই ছিল আখাউড়া থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিফাদান নাবিল। ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য। ত্রিপুরায় 7 জন সহ বিভিন্ন রাজ্যে অন্তত 22 জনের প্রাণহানির খবর মিলেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে গত 2 দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রধান 4টি নদী খোহাই, মুহুরী, ধলাই ও হাওড়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 4 নদী বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত দিয়ে প্রবাহিত, ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে বাংলাদেশের সীমান্ত সংশ্লিষ্ট এলাকাগুলো। এদিকে সিকিমে ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। নাগাল্যান্ডে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণে সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর।
অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবারও উত্তর গাজায় একটি স্কুলে হামলায় প্রাণ গেছে 4 জনের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেইর এল বালা শহরে নতুন করে স্থল হামলা চালাচ্ছে তেল আবিব। শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। এদিকে বুধবারের অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যায় 4টি পরিবারের সব সদস্য সহ অন্তত 50 জনের প্রাণ গেছে, আহত হয়েছে 124 জন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা 40,200-তে দাঁড়ালো। এবার খেলার খবর। ফিফা উইন্ডোতে 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা ও বাফুয়ে চেয়েছিল ম্যাচ দুটি ঢাকায় খেলতে, কিন্তু 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই বাংলাদেশের ফুটবলারদের যেতে হবে ভুটানে। থিম্পুর চাংলি বিথানি স্টেডিয়ামে ম্যাচ দুটি খেলতে 30 আগস্ট ঢাকা ছাড়ার কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান পাপন যুগের অবসান হলো। 12 বছর পর এলো নতুন সভাপতি। দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার একজন সাবেক ক্রিকেটার এলেন এই পদে। ঘোষণা দিয়েছেন অনিয়ম স্বেচ্ছাচারিতা বন্ধের, সংশোধন করতে চান গঠনতন্ত্রও। দায়িত্ব গ্রহণের পর বুধবার বিকেলে মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। খেলোয়াড়, অধিনায়ক, নির্বাচক আর প্রধান নির্বাচকের পর এবার তিনি দেশের ক্রিকেটের মূল কর্তা। প্রায় 100 গণমাধ্যম কর্মীকে থামিয়ে শুরুতেই জানালেন তার বোর্ডে স্বেচ্ছাচারিতা চলবে না। ক্রিকেটের উন্নয়নে দ্রুতই সংস্কার করা হবে বিসিবির গঠনতন্ত্র। প্রথমেই তৃণমূলে না গিয়ে আগে খেলার মান আর খেলোয়াড়দের সবচেয়ে প্রভাবিত করে এমন দিকগুলোতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। আগের সভাপতির মতো দল নির্বাচন বা অন্যান্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। কথা বলেন হেড কোচ চন্ডিকা হাতুরা সিংয়ের ভবিষ্যৎ নিয়েও। একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরো 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো আর কি। লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে, দেখি এখন বাকিটা আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, বিকজ আই ক্যান কল দ্য শট। নতুন সভাপতির পাশে থাকা মাহবুব আনাম ও ইফতেখার আহমেদ মিঠুর বিরুদ্ধে রয়েছে অনিয়মের অভিযোগ। জবাবে ফারুক আহমেদ বলেন রাতারাতি বড় পরিবর্তন আনা সম্ভব নয়। যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই, আমাদের এটা বুঝতে হবে গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর, প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে, আমাদের আছেন আর তো 16 জন এমনিও নাই। আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। এর আগে সকালে বিসিবির জরুরি সভা বসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। আগের বোর্ডের 8 জন পরিচালকের সাথে যোগ দেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত নতুন 2 পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। সেখানেই ইমেইলে পাঠানো নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হন ফারুক আহমেদ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তীতে বেলা 2টায় রয়েছে দীপ্ত নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।